আচ্ছা, আমরা এদিক দিয়ে কেন হেঁটে যাচ্ছি? কেন, কি সমস্যা? আমার তো এই পথটা খুবই ভালো লাগে। ভাল লাগে না ছাই, তুই জানিস না এই পথে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? সে তো এখন বলা যাবে না। এ আবার কেমন কথা? আর যাদের নিয়ে কথা তারা যদি শুনে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে। কাদের নিয়ে কথা? কারা শুনলে বিপদ হবে? কি বলিস এসব ফালতু কথা? আচ্ছা চল, আপাতত বের হই এই পথ থেকে। তবে প্লিজ আর কখনো এই পথ দিয়ে আসার নাম করিস না, আমার খুব ভয় করে। বাপরে বাপ, আমি এমন ভিতর ডিম কখনো দেখিনি। শোন, আমি মোটেও ভিতর ডিম না, কিন্তু কিছু কিছু বিষয় আসলেই ভয় করতে হয়। কোনো কিছুতেই ভয় করার দরকার নেই। এখানে আর যাই হোক কোনো বাঘ ভাল্লুক আসবে না। শোন, বাঘ ভাল্লুককে কিন্তু অস্ত্র দিয়ে ঘায়েল করা যায়, কিন্তু এমন অনেক কিছু আছে যাকে অস্ত্র দিয়েও কাবু করা যায় না। মানে ভূত? কেন, কেউ শুনে ফেলবে নাকি? শুনতেও পারে। শোন, আমি গত 1 মাস ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কখনো কিছুই দেখিনি। মাত্র 1 মাস? তো 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 এই 1 মাসে কিছু ঘটেনি মানে এই না যে কিছু কখনোই ঘটবে না। তোর এসব আদা খেচড়া কথা আমার মাথায় ঢুকছে না। যাক বাবা, বাঁচলাম। মানে এই অভিশপ্ত রাস্তা থেকে বের হলাম। ও, তুই বলতে চাচ্ছিস এটা অভিশপ্ত? হাসিস না, এই রাস্তা সত্যি অভিশপ্ত। কিভাবে? তুই জেনে নিস, আমি বলতে পারবো না। দেখ, অর্ধেক কথা পেটে রাখিস বলে আমার রাগ লাগে। আচ্ছা যা, বাড়ি যা। যা, আমিও গেলাম। শিপন আর তুলি একসাথে একই কলেজে পড়ে, উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ। স্কুল আলাদা ছিল বটে, কিন্তু কোচিং করতে একসাথে, সেখান থেকেই বন্ধুত্বের শুরু। কলেজে এক বিষয়ে ভর্তি হওয়ার সুবাদে একসাথে যাতায়াতের সুবিধাটাও নিতে পারছে দুজন। শিপনটা থাকতো একটু দূরে, নারায়ণগঞ্জের আরেক দিকে। চাষারায় কলেজ হওয়ায় বাসা বদলে পুরো পরিবার চলে এসেছে চাষারায়। এখান থেকে যাতায়াতের সুবিধা অনেক বেশি। 1 মাসই হলো তারা এসেছে এই এলাকায়। এসেই একটা শর্টকাট রাস্তাও বের করে নিয়েছে শিপন। কলেজ থেকে বাইরে ঢুকে একটু জংলার মতো জায়গাটা, মাঝে খুব সুন্দর একটা পথ। শিপন এখান দিয়ে ধীরে ধীরে সাইকেল নিয়ে হেঁটে চলে আসে বাসায়। বেশ ভালো লাগে তার, ঠান্ডা, গাছের ছায়া, কেমন যেন বেশ একটা আপন আপন জায়গাটা। শিপন গান গায়, শীষ বাজায়, এমনকি সাইকেলেও চড়ে না, হাঁটতেই তার খুব ভালো লাগে। কিন্তু তুলি কখনোই এই রাস্তা দিয়ে আসতে চায় না। তার একটাই কথা, এই রাস্তায় আসা যাবে না। কিন্তু কেন যাবে না সেটাও বলে না। আজকে মোটামুটি জোর করে তুলিকে এই রাস্তায় ধরে এনেছে শিপন। কি সমস্যা সেটা বুঝতে হবে তো। রাস্তাটা নাকি অভিশপ্ত। হ্যাঁ, রাস্তার কি পূর্বজন্ম আছে যে অভিশপ্ত হবে? 7-5 ভাবতে ভাবতে বেশ দূরে চলে এলো সেই জংলা ঢাকা পথটা থেকে। তারপর তাকিয়ে দেখলো তুলিও বেশ দূরেই চলে গেছে। তুলি সাইকেলে চেপে বসেছে ইতিমধ্যে। যাক, ভিতর দিনটা পার হলে সেও সাইকেলে চড়ে বসবে। শিপন সাইকেলে চেপে বসে, তারপর প্যাডেল মারতে যায়। হঠাৎ তার মনে হলো চাকাটা গেঁথে গেছে কোথাও। আরে, এ কেমন কথা? এই তো একটু আগেও ঠিক ছিল। আশ্চর্য তো। কি রে শিপন, এত দেরি আজকে? আর বলো না মা, সাইকেলটা কি যে হলো। মানে? জংলা রাস্তা দিয়ে বের হলাম আর সাইকেলের চাকা জাম হয়ে গেল। কোন জংলা? আরে ওই যে বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে সরু রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা তো আসলেই একটা জঙ্গলের মতো জায়গার ভিতর দিয়ে। তোর এত রাস্তা থাকতে সেই রাস্তা ধরতে হয় কেন? আশ্চর্য, তোকে না বলেছি সোজা রাস্তা ধরে আসতে? মা, ওটা একদম শর্টকাট। তাই বলে তুই একা একা? একা না মা, তুলি থাকে আমার সাথে। একই কথা, জঙ্গলের রাস্তা ধরে একা একা আসাটা পছন্দ হচ্ছে না। ঠিক আছে মা, এরপর দল বেঁধে আসবো। খালি ফাইজলামি, যা ভাগ। তাই বলে কোনো খাওয়া দিবে না? খিদে তো মরে গেলাম। কি খাবি বল? নুডলস দাও না মা, প্লিজ, না হলে নাড়ি ভুড়ি হজম হয়ে যাবে এখন। আচ্ছা, 2 মিনিট সময় দে, ঝটপট রান্না করে দিচ্ছি। আর কোনো আর্জি জনাব? না মহাতারমা, আপাতত এই। আমি যাই, হাত মুখ ধুয়ে নিই। আচ্ছা। শিপন, বাথরুমে যাবার আগে একটু দরজাটা খুলে যা, কে যেন এসেছে। আচ্ছা মা।
শিপন হন্তদন্ত হয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। মায়ের কথা শুনে ফের ঘুরে দাঁড়ায়। সাধারণত কলেজ থেকে ফেরে 4টার দিকে, এখন বাজে 5টা 20। এ সময় কি আসলো? কি আজব, কারোরই আসার কথা না। এই এলাকায় আসার পর থেকে সব নিয়ম কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এখন কোথায় ও লুঙ্গি পরে রিল্যাক্স করবে, কে না কে চলে এলো। হ্যাঁ, এই যুগের ছেলে হলেও শিপনের লুঙ্গি পোশাকটা খুব পছন্দের। শিপন দুষ্টুমি করে বলে, ম্যানুয়াল এসি হলো এই লুঙ্গি। অত্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে শিপন দরজার কাছে যায়। তারপর দরজাটা খোলে। এ কি, এ নাকি বড্ড অপছন্দ তার। পাশের বাড়ির আন্টি। এই আন্টির কাজই হলো এ বাড়ি ও বাড়ি গিয়ে পরচর্চা করা। নিশ্চয়ই এসেছে কোনো না কোনো বাড়ির নামে কোনো কথা বলতে। আগের এলাকায় এমন প্রতিবেশী একদম ছিল না। কত ভালো ছিলেন বেবি খালা, রোজ বিকেলে ভাজাভুজি নিয়ে হাজির হতেন। আর এই একজন, তিনি হাজির হন কথার ঝুলি নিয়ে। কি আর করা, এসেই যখন পড়েছেন এখন তো বসাতেই হবে। শিপন আন্টিকে ঘরে বসালো। এরপর কোনো মতে পালিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আর আন্টি খুলে বসলো তার গল্পের ঝাঁপি। আরে ভাবি, রান্নাঘরে এলেন কেন এই গরমে? আমি আসছি। কি যে বলেন ভাবি, আপনার রান্নাঘর তো আমারও রান্নাঘর। আমি কি রান্না করি না? কি আর গরম বলেন। না মানে বলছিলাম কষ্ট করে দাঁড়াবেন। ধ্যাত ভাবি, এত ফর্মালিটি করবেন না তো। আমরা তো আপনার লোক, আপনার রান্না করা খাবার আমার ঘরে যাবে, আমার রান্না আপনার টেবিলে থাকবে, এটাই তো নিয়ম। জি অবশ্যই। তা অবেলায় কি রাখছেন? এই ছেলে একটু নুডলস খাওয়ার বায়না করলো। ও মা, এখন আমরা তো বিকালের নাস্তা আরো দেরি করে খাই। না না, কলেজ থেকে এলো তো। এত বেলা করে? ও আর মলি মানে আমার মেয়ে, ওরা তো এক কলেজেই পড়ে। আমার মেয়ে তো 4:30 নাগাদ বাসায় চলে আসে। আড্ডাবাজি করতে কড়া নিষেধ আমার। মেয়েটাও আমাকে অনেক ভয় পায়। না, ঠিক আড্ডাবাজি করেনি, সাইকেলে যায় তো, সাইকেলের চাকা দেবে গিয়েছিল। ওমা, কি অলক্ষণের কথা। তা মলির কাছে শুনলাম আপনার ছেলে নাকি জংলা রাস্তা ধরে আসে। হ্যাঁ, ওটা তো শর্টকাট। কি বলছেন ভাবি, আপনারা দেখি কিছুই জানেন না। ওটা শর্টকাট না গো, অভিশাপ পুরো। আজকালকার দিনে কি সব বলছেন? না গো ভাবি, ভুল বলছি না। তবে কি হয়েছে তা আমিও বলতে পারবো না, পরে আমার দিকে অভিশাপ পড়বে। আচ্ছা বলেন না, অসুবিধা নেই। আলবত অসুবিধা আছে ভাবি। আপনি আমার আপনার লোক, অনুরোধ রইল কারো কাছ থেকে জেনে নিবেন। আচ্ছা। আরে ভাবি, নুডলসের ওই প্যাকেটটাও দিন না ঢেলে। কেন, আপনি খাবেন? না মানে মলিও খাবে ভাবছিলাম। আপনার বাড়ি যেহেতু আমার বাড়ি, এখন এখান থেকেই নিয়ে যাই না, না হয় তাহলে আমার আর রান্নাঘরে যেতে হয় না। সে কি, আপনি আগে বলবেন না। এই নিন দিলাম, আর মনির জন্য নিয়ে যান। আপনার মতো প্রতিবেশী লাখে একটা মিলে। কি যে বলেন। এক বাটি নুডলস নিয়ে চলে এলেন আন্টি। এবার ঘর থেকে বের হলো শিপন। যাক বাবা, ওনার সামনে লুঙ্গি পরে আসতে হলো না। শিপন সোজা গিয়ে খাবার টেবিলে বসল, চেয়ারে এক পা উঠিয়ে। এটা তার আরাম করে খাওয়ার প্রিয় পোজ। শিপনরা দুজনেই থাকে এ বাসায়। বাবা কাজ করেন মধ্যপ্রাচ্যে, বোনটা পড়ে কিলোনা বিশ্ববিদ্যালয়ে। বয়সের তুলনায় শিপনের গ্রোথ বেশ ভালো। ধ্যাড় ধেড়ে লম্বা, প্রায় 6 ফিট। আর লুকিয়ে ছাপিয়ে ব্যায়াম করে, তাই হাতের মাসলগুলো ফুলছে। টি শার্ট ছাপিয়ে মাঝে মাঝে মাসলগুলো মাকে জানিয়ে দেয় ছেলে বড় হচ্ছে এবং সচেতন হচ্ছে। মাও খুশি। অন্তত নেশা ফেশার দিকে না যেয়ে তার ছেলেটা সচেতন হচ্ছে ধীরে ধীরে, এটাই বড় কথা। শিপনকে টেবিলে বসতে দেখে আরেক বাটি নুডলস নিয়ে আসে শিপনের মা। ছেলের সামনে দিয়ে বসলেন। কি নিয়ে গেল? আর কি, নুডলস মলের জন্য। উনি নিজে বানাতে পারে না? গত পরশু পেঁয়াজু নিয়ে গেল, তার আগে হালুয়া। থাক বাবা, অত হিসেব করে লাভ নেই। উনি যে মুখে বলো ওনার বাসা আমাদের বাসা, কই মা, নিজে থেকে তো তোমার জন্য কিছুই আনলো না। আমার মনে হয় উনি রান্না করতে পছন্দ করেন না, তাই। কি জানি মা, আমার ওনাকে দেখলেই যেন কেমন লাগে। মনে হয় কিছু একটা খারাপ কথা উনি বলতেই আসেন। এর আগে এসে আপুর ইউনিভার্সিটি নিয়ে এক গাদা কথা বলে গেল। আজকে না জানি কি বলেছেন। কি আর, তোর জঙ্গলি রাস্তা। মা, বেশ কয়েকদিন ধরেই তো ওই রাস্তা দিয়ে আসছি, কই কিছুই তো হচ্ছে না। রাস্তা ঠিকই আছে,
মানুষ এমনিতে ভয় দেখায়। ভয় আর দেখালো কই, বলেই তো না কি হয়েছিল। তাহলে কি বললো? এই বলল, মানে বুঝালো তুই যেন আর ওই রাস্তায় না যাস। উফ, ভয় কি হয় রাস্তায় না গেলে? কিছুই হয় না, কিন্তু না যাবার কারণও তো দেখি না। আচ্ছা নে খা, তুই সব বাদ দিয়ে বৈজ্ঞানিক হয়ে যা, লজিক খুঁজে বেড়াস খালি। আইডিয়া মন্দ না, হওয়া যায়, বাট মা, নুডলসটা না চমৎকার হয়েছে। তাহলেই সারলো। কেন কেন? কাল আবার তোর প্রিয় আন্টি বলবে নুডলস বানান না ভাবি। মা নে বাবা, খাওয়া শেষ কর। রাতে শিপন ঘুমায় পেছনের ঘরের দিকে। ঘরটার পেছন দিয়ে সেই জঙ্গলটার জায়গাটা বেশ দেখা যায়। এটা অবশ্য শিপন জানে না, কারণ মা বিকেল হলেই জানালা বন্ধ করে দেয়। আর শিপন জানালাটা খোলে না এখানে আসার পর থেকে। কিন্তু আজ কেমন যেন গরম লাগছে শিপনের। শিপন ভাবে, ফ্যানের স্পিড এভাবে কমে গেল কেন, নাকি আজকে গরমটা একটু বেশি। শিপন কিছুই বুঝে উঠতে পারে না। একবার ভাবে মাকে ডাকবে কিনা। মা ঘুমায় একেবারে সামনের রুমে, সো মাকে ডাকার প্রয়োজন নেই। শিপন বিছানা থেকে উঠে ভাবে, একটা জানালা অন্তত খুলে দিই। চোখ ডলতে ডলতে জানালার কাছে যায় শিপন। জানালাটা বেশ বড়, পুরনো আমলের লোহার গারদ দেয়া। ধীরে ধীরে জানালাটা খুলে দেয়। তারপর খুলেই চলে আসে বিছানায়, শুয়ে পড়ে। কি ভীষণ ঘুম পাচ্ছে তার, কি আজব এত ঘুম। শিপন ঘুমিয়ে যায়। বাইরে চাঁদের তীব্র আলো, সেই আলো এসে পড়ে শিপনের গায়ে। আর ঠিক তখন শিপনের গায়ের উপর দেখা যায় একটি ছায়া। কেউ একজন বসে আছে সজনে গাছটার উপর, চার পায়ে ভর্তি। ছায়াটা প্রকট হয়ে পড়ে শিপনের গায়ে। শিপন ঘুমে অচেতন, সে জানল না কিছুই। তুলি, এই তুলি। কি? ওমা, আজকে ক্লাস শেষ করে হাঁটা দিলি, একসাথে যাবি না? একসাথে যাব যদি ওই পথে না যাস। তুলি, তুই এখনো ভয় পাস? ভয় পাই না দোষ, ভয় পেতে হয়। এই এলাকায় সবাই জানে ওই পথে দোষ আছে। কেমন দোষ? ওই পথে যাওয়ার সময় কাউকে পছন্দ হয়ে গেলে অভিশাপটা তার উপর পড়ে। কিসের অভিশাপ? সে আমি বলতে পারবো না, বাট অভিশাপ একটা আছে। দেখ, এইসব ভাষা ভাষা কথা আমার একদম পছন্দ না। বললে ঠিক মতো বলবি, আর না হলে না। আজাইরা মানুষকে ভয় দেখানোর কোনো মানে হয় না। আজরাইরা না দোষ, আসলে এখানে কিছু প্রচলিত মিথ আছে যেগুলো মুখে মুখে ছড়িয়েছে, কিন্তু কেউ এর সঠিক লজিক দিতে পারবে না। যেমন আমি যতটুকু জানি ততটুকুই বললাম, এর থেকে বেশি কিচ্ছু জানি না। আচ্ছা চল যাই, আজকে অন্তত ওই পথ দিয়ে। না রে শিপন, তোরা তো এলাকায় নতুন এসেছিস, তাই কিচ্ছু জানিস না। আমি যাব না, মা জানলে আমাকে আস্ত রাখবে না। ঠিক আছে যা, আজ তোর কথা মতো তোর রাস্তা দিয়ে যাবো, হলো? বেশ হলো। শিপন আর তুলি হাঁটতে হাঁটতে সাইকেলের কাছে এলো। সাইকেলের তালা খুলে চেপে বসলো তাতে। পাশাপাশি চালাচ্ছে দুজন। এলো সেই মোড়, যে মোড় থেকে জংলার রাস্তা আর অন্য রাস্তা আলাদা হয়ে যায়। শিপনের চোখ পড়ে রইল সেই জংলার দিকে, আর ওদিকে সেই চার পেয়ে ছায়াটা কিভাবে যেন চলে এলো তুলির মাথার উপর। ভুস করে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো তুলির ঘরে। তুলি চমকে যায়, বুঝতে পারে না কিছু, কিন্তু পেছনে তাকায়ও না, চলছে সে নিজের মতো। এমন সময় সাইকেলের চেইনটা সজোরে আটকে গেল। তুলির পা গেল আটকে, মনে হলো পায়ের রগে যেন ভীষণ টান লেগেছে। ও মাগো বলে একটা তীব্র চিৎকার দিয়ে তুলি পড়ে যায় মাটিতে। কিছু বুঝে ওঠার আগেই তুলির পা মচকে গেল। শিপন ঘুরে তাকায়, জংলার মোহ লাগা চোখে হঠাৎ দেখে তুলি মাটিতে পড়ে আছে। শিপন সাইকেল থামিয়ে দৌড়ে আসে তুলির কাছে। একই অবস্থা। ছুটে আসে কলেজের আরো কয়েকজন, সবাই মিলে তারপর ওকে হাসপাতালে নিয়ে যায়। কিং কর্তব্য বিমূঢ় শিপন বাসার পথে ফিরতে থাকে হাসপাতাল থেকে।
শিপন, আজ আরো দেরি? আর বলো না, সাইকেলের চেইন আটকে তুলির যা তা অবস্থা। সাইকেলের চেইনের সাথে আটকে? কিছুই বুঝলাম না মা, কেমন যেন একটা অ্যাক্সিডেন্ট হলো। জোরে প্যাডেল মারতে গিয়ে মনে হয় পা মচকে গেছে তুলির, আর তাতে এই অবস্থা। তুলি এখন কোথায়? নির্ঘাত এতক্ষণে বাসায় চলে গেছে। আমি হাসপাতালে রেখে এসেছি, পায়ে প্লাস্টার করতে হয়েছে। বলিস কি? তাহলে তো বিশাল অ্যাক্সিডেন্ট। তা তো বটেই। নে, আজকে হালুয়া রান্না করেছি। পাশের বাসায় আন্টি আসেনি হালুয়া নিতে? যা ফাজিল, না এখনো আসেনি। তাড়াতাড়ি খাওয়া শেষ কর, যে কোনো সময় চলে আসবে। মা তুমিও না? আচ্ছা শোন, তোর ঘরের জানালা কি তুই খুলেছিলি? হ্যাঁ মা, কেন? আহা, ওই ধারে তো তোর সেই জংলা দেখা যায়, তাই বন্ধ করে রাখি। জংলার জন্য? পোকামাকড় থাকে, বুঝলি না, জানালা দিয়ে আসবে, আরেক ঝামেলা হবে। মজার ব্যাপার কি জানো মা? কি? আমার ঘর থেকে যে জংলা দেখা যায় আমি সেটা জানতামই না। তাই নাকি? এখন আবার অ্যাডভেঞ্চার করতে যেও না। আচ্ছা বাবা, যাব না। হলো? হলো, যাও রেস্ট নাও। ওকে মা। শিপন চলে যায়, কিন্তু মায়ের মনটা কেমন যেন খচখচ করতে থাকে। এলাকায় নতুন, তার উপর জংলার পাশে নতুন বাড়ি। লোকে কি যে বলে কিছুই বোঝা যায় না, কারণ কেউই কিছু খুলে বলে না। সব মিলিয়ে ব্যাপারটা গোলমেলে মনে হয় মায়ের। শিপন তার একমাত্র ছেলে, ছেলেটার কিছু হলে নিজেকে সামলে রাখা দায় হবে। যেভাবেই হোক এই রহস্য বের করতেই হবে। ছেলেটাও বড় হচ্ছে, অসৎ সঙ্গ বা অপছয় দুটোই তার জন্য খারাপ। টেবিলের খাবারগুলোর দিকে তাকিয়ে মা কিছুক্ষণ ভাবে, তারপর রান্নাঘরের দিকে চলে যায়। কেমন যেন একটা অস্বস্তি লাগছে তার। নিজের ছায়া দেখি ভড়কে যাবার দশা। এই যে এখন যেমন দেয়ালে নিজের ছায়া পড়েছে, তাতেই তার অস্বস্তি লাগছে। মা টেবিল গুছিয়ে প্লেটগুলো এক হাতে নেয়, তারপর রান্নাঘরের দিকে যায়। ছায়াও তার সাথে সাথে যায়, কিন্তু তার ছায়াতে যে ছায়াটা এতক্ষণ বসেছিল সে কিন্তু নড়ে না। সে যেন গেঁথে আছে দেয়ালের সাথে, নীরব দৃষ্টিতে দেখছে মাকে। সেই চার পেয়ে ছায়া, ছায়াটা ভয়ঙ্কর রকমের কালো, কিন্তু চোখগুলো টকটকে লাল। মনে হচ্ছে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে ওই চোখে। মা দেখলে ঠিক বুঝে যেতেন যে আশঙ্কার কথা তিনি ভাবছেন তা ইতিমধ্যে ভর করেছে তার ঘরে। কে জানে কি চায় এই ছায়া। মা, মা। কি রে শিপন? আজটা তো পূর্ণিমা জানো? এসব পূর্ণিমার খবর আমি রাখি না। বাজার দর বল, হর করে বলে দিতে পারবো। মা কি যে বলো না। হ্যাঁ রে, এখন মার কথায় হাসি পায় না? মা তো বুড়ো হয়ে গেছে, তাই না? বুড়ো? আমার মা? প্রশ্নে ওঠে না। আমার পৃথিবীর সেরা চিরসবুজ। এত ঢং না করে কি চাই বলে ফেল। মা চলো না আজ হাঁটতে বের হই। তোর মাথা খারাপ? এই রাতে আমি হাঁটতে বের হব? কেন, কি সমস্যা? রাস্তাটা তো অন্ধকার, আর তুই তো জানিস এলাকা নিয়ে লোকদের বাজে বাজে কথা আছে। তো সেই কথায় তোমাকে ভয় পেতে হবে? মাঝে মাঝে পেতে হয়। আমাকে তো কত মানুষ ভয় দেখায়, তাও তো আমি জঙ্গল রাস্তা ধরে আসি। আসো, কিন্তু আর আসবে না। আমারও কেমন যেন খটকা লাগছে। মা তুমিও না? আচ্ছা না হাঁটো, চলো অন্তত জানালার ধারে বসি। আমার ঘরের জানালা দিয়ে নাকি জংলা দেখা যায়। ওখানে নিশ্চয়ই চাঁদের আলো আরো পরিষ্কার দেখা যায়। কেন রে, অন্যখানে কি চাঁদের আলো হালকা? না না, ওই যে গানের মতো, আজি জোছনা রাতে সবাই গেছে বনে। আজি জোছনা রাতে তুমি খেয়ে দে ঘুমোবে, ঠিক আছে? মা কোনো কথা নেই, পড়ালেখার নাম নেই, খালি জোছনা আর জঙ্গলের গল্প। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম। যা, আর কিছু হলে আমাকে ডাকিস। আচ্ছা মা। শিপনের মা চলে যায় নিজের রুমে। শিপন নিজের রুমে গিয়ে বেশ আয়েশ করে বসে প্রিয় গল্পের বই নিয়ে। অনেক দিন বই পড়া হয় না। বই পড়াটা তার খুব প্রিয় অভ্যাস। শিপন মনোযোগ দিয়ে বই পড়ছে।
তখন শিপনের ঘরের পেছনের দরজার কপাটগুলো নড়ে চড়ে উঠল, খটখট শব্দ হতে থাকে। শিপন হঠাৎ লক্ষ্য করল এটা সেই জানালা যে জানালা দিয়ে জংলা দেখা যায়। শিপন আবার পড়ায় মনোযোগ দেয়। ওদিকে জানালার খটখটানি বেড়েই যাচ্ছে। শিপন ভাবে বাইরে নিশ্চয়ই সুন্দর বাতাস, তা না হলে জানালায় এমন আওয়াজ হবে কেন? শিপন ধীরে ধীরে বিছানা থেকে ওঠে, তারপর জানালার কাছে যায়, ছিটকিনি খুলে দেয়। একটা দমকা বাতাসে জানালাটা খুলে গেল। বাহ, কি সুন্দর চাঁদের আলো! ঠান্ডা বাতাস আর চাঁদের আলোতে কি যে ভালো লাগছে শিপনের। শিপন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। ওই তো কত কাছে জঙ্গলের মতো জায়গাটা, দেখতে অবাক হয়ে গেল। হঠাৎ শিপন দেখে, কি আশ্চর্য, জঙ্গলের ভিতর কেমন যেন আগুন জ্বলে উঠল। কি করে জ্বলে উঠল আর কেন? মনে হচ্ছে কোনো একটা বিশাল জায়গা জুড়ে আগুনটা জ্বলছে। শিপন ধীরে ধীরে আলোটার দিকে আরো মনোযোগ দিয়ে তাকায়। মনে হলো কতগুলো কাঠ জ্বলছে। কিছুতেই শিপন বুঝতে পারল না এত রাতে কি করে জংলাতে কাঠ জ্বলতে পারে। শিপনের চোখ দেখে মনে হচ্ছে কোন সম্মোহনী শক্তি ওকে টেনে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা। শিপনের ছায়াটা আরো গাঢ় হচ্ছে গাছটার উপর। সেই ছায়ের উপর প্রকট হচ্ছে আরেক ছায়া, যার 4টা পা এবং আছে জল জলে একজোড়া চোখ। হ্যালো, তুলি আছে? শিপন, আমি তুলি বলছি। কিরে, তোর পায়ের অবস্থা কি? আর বলিস না, পায়ের লিগামেন্ট নাকি ছিঁড়ে গেছে। এ কি করে সম্ভব? একেবারে লিগামেন্ট? সে তো আমিও কিছু বুঝতে পারছি না রে। খেললি না, দৌড়াইলি না, লিগামেন্ট কি করেছে? জানি না দোস্ত, মা বলছে জংলা ভূতের নজর পড়েছে। মানে আর কি, কতদিন যে একসাথে গেলাম, তখন হয়তো কারো নজর পড়েছে। কি বলিস তো? এই কি করে সম্ভব? এটা 2014, 1814 না। শুন, ভূত থাকলে না 2014 তো থাকতে পারে, 1814 তো থাকতে পারে। আচ্ছা, ঘটনাটা বলবি? দোস্ত, বিশ্বাস কর, আমি কোনো ঘটনাই জানি না। এই এলাকার মানুষ ঘটনা বলতেও ভয় পায়। উফ, তোদের যে অবস্থা। আচ্ছা শোন, আমি রাখলাম, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, কিন্তু দোস্ত প্লিজ তুই আর ওই রাস্তা দিয়ে আসিস না, রাস্তাটা অপয়া। রাস্তাও জানলো না, তার বিরুদ্ধে কত অপবাদ। যা ভাগ। ভাগলাম। ক্লাস শেষের ঘন্টা বাজল। শিপন ব্যাগ গুছাতে গুছাতে কেটে গেল বেশ কিছু সময়। ক্লাসরুমটা বেশ ফাঁকা। শিপন ব্যাগ গুছিয়ে বের হতেই তার সঙ্গী হলো আরেকজন, সেই ছায়া। শিপনের মাথার উপর কালো মেঘের মতো ভর করে উড়ে যাচ্ছে শিপনের সঙ্গী করে। শিপন ব্যাগ কাঁধে এসে দাঁড়ায় রাস্তার ধারে, যেখান থেকে দুটি পথ দুদিকে যায়। একবার ভাবলো মেইন রাস্তা দিয়েই যায়, কিন্তু জংলার দিকে তাকাতেই মনে হলো না থাক, আজ না হয় জংলা দিয়েই যাই, শর্টকাট রাস্তা বলে কথা। শিপন হাঁটা শুরু করলো রাস্তা ধরে, জংলার রাস্তা। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা ভেতরে চলে গেল শিপন। বাহ, এর আগে তো কখনো এমন মনে হয়নি শিপনের। রাস্তাটা তো ভারী সুন্দর। আসলে তখন তুলির সাথে গল্প করতো বলেই হয়তো রাস্তার দিকে খেয়াল থাকতো না তাই। শিপন দেখে জংলার ভিতর কেমন যেন ফাঁকা জায়গা, এটাও আগে চোখে পড়েনি। শিপন ধীর পায়ে হেঁটে যেতে থাকে সেদিকে, রাস্তা ছেড়ে বনের মাঝ দিয়ে। দেখে কেমন যেন কয়েকটা জায়গা একটু উঁচু উঁচু। শিপন আরো কাছে যায়, আরো কাছে। উমা, এগুলো তো কবর। খ্রিস্টীয় ধর্মীয় অনুসারীদের কবর দেখা যাচ্ছে অনেকগুলো। শুধু তাই নয়, কবরের পাশে আবার বিশাল জায়গা জুড়ে পোড়া দাগ, মনে হয় কিছু পোড়ানো হয়েছে। শিপন ভাবে, আচ্ছা কালকে রাতে পোড়ানোর চিহ্ন না তো? শিপন আরো কাছে যেতে চায়। 3-4টে কবর,
আবার একটা বেশ ছোট, আহারে নিশ্চয়ই কোনো ছোট বাচ্চা। কিন্তু এত কাটা গাছ, পায়ে লাগতেই পায়ের একটা জায়গা ছড়ে গেল। আর ঠিক তখন নড়ে চড়ে উঠল উপরের কালো ছায়াটা। চোখ জল জলে হয়ে উঠল আবার। শিপুনের পায়ের চামড়া ছড়ে একটু রক্ত গিয়ে পড়ল কবরের উপর, সেই শিশুটার কবরের উপর। বেশ কিছু জায়গা লাল হয়ে গেল। শিপুন কিছুই দেখল না এসব, শুধু ব্যথাটা বেড়ে গেল বেশ। তারপর মোহ ভাঙার মতো অবস্থা হতেই সাইকেলে উঠে লম্বা টান দিল বাসার দিকে, আর পেছনে কবরগুলো নড়ে চড়ে উঠল। আর শিশুর কবরটা থেকে কালো ধোঁয়ার মতো কি যেন উঠে এলো। পুরো জায়গাটা কালো হয়ে গেল। কি সব কবরগুলো নড়ছে। পোড়া জায়গাটায় কোথা থেকে যেন কাঠ এসে জড়ো হচ্ছে, সব পোড়া কাঠ। মুহূর্তে কাঠের বিছানা হয়ে গেল, আর সেই কাঠের জ্বলন্ত বিছানায় নেমে বসলো কালো ছায়াটা। সেই চার পেয়ে ছায়া, জ্বলন্ত চোখগুলো আরো যেন জ্বলছে। শিপুন জানতেও পারল না কিভাবে তার রক্তের ছোঁয়াতে জেগে উঠেছে শায়িত কিছু আত্মা। ওরা কারা? কি চায় ওরা? কেউ জানে। শিপুন কেন যেন ঝড়ের বেগে চলে এলো বাসায়। কেন যেন তার ভীষণ ভয় লাগছে। এমন ভয় আগে কখনো লাগেনি তার। পাটা এমন ভাবে ছড়ে গেল কিভাবে? তাও আবার সে কি রক্ত! যাই হোক, বেশ অস্বস্তিকর অবস্থা। শিপুন দরজায় বেল দেয়। কি রে শিপন, আজ এত জলদি? আজ সাইকেলটা জোরে চালিয়ে আসলাম মা। কিন্তু ঘোরাচ্ছিস কেন? কি হয়েছে? আর বলো না মা, জঙ্গলি কাটা লেগে পা ছিলে একাকার। পা ছিলে গেছে মানে? পুরোই তো রক্তারক্তি কাণ্ড। আমি খেয়াল করিনি, এখনই দেখলাম রক্ত বেয়ে পড়ছে। বাবা তুই একটু বসতো, আমি এক্ষুনি অ্যান্টিসেপ্টিক ক্রিম নিয়ে আসছি। আচ্ছা দাঁড়া, তার আগে একটু গরম পানি আনি, ওয়াশ করে তারপরে ক্রিম দেব। আচ্ছা মা। নে বাবা, পাটা এখানে রাখ। এভাবে? হ্যাঁ এভাবে। কিভাবে যে কেটে গেল কিছুই বুঝলাম না। শোন বাবা, তোকে একটা কথা বলি, ওই রাস্তাটা দিয়ে আর আসিস না তুই, প্লিজ। সবাই বলে রাস্তাটা ভালো না, তো প্লিজ তুই ওই রাস্তাটা অ্যাভয়েড কর। আচ্ছা মা, আর আসবো না, প্রমিস। মাকে প্রমিস করলো শিপুন ঠিকই, কিন্তু ও কি জানে যা হবার তা হয়ে গেছে? কারণ এতক্ষণে শিপুনের বাসার পেছনে এসে ভর করেছে জঙ্গলবাসীরা। শিপুনের জানালাটা সে কখনো দিনের বেলায় খুলে দেখেনি, তাহলে দেখত ওর জানালার সামনে ছোট্ট একটা কবরস্থান, যেগুলোর উপরে কালো রঙের চিহ্ন দেয়া। শিপুনের মা যখন প্রথমে ঘরে আসে তখনই তিনি এই বিষয়টা লক্ষ্য করেছিলেন। সেজন্যই সন্ধ্যা হবার সাথে সাথে তিনি জানালা বন্ধ করে দিতেন। কবরস্থানের পাশে বাসা হওয়া মন্দ কিছু না, কিন্তু তাই বলে কালো চিহ্ন থাকবে এটা মানতে পারেননি তিনি। শুধু তাই নয়, মনে মনে নতুন বাসাও খুঁজছেন। ইচ্ছে ছিল শিপুনের বাবা আসার সাথে সাথে বাসাটা বদলে নেবেন। শিপুনের বাবা আসবেন সামনে ঈদে, কি আর করা, ততদিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু ছেলেটাকে নিয়ে টেনশন আর থামছে না। ওদিকে শিপুন বেশ ব্যথাই পেয়েছে, ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। পাটা ফুলে কেমন যেন ঢোল হয়ে আছে। শিপুন কিছুতে বুঝতে পারছে না কি করে এমনটা হলো। বাইরে তাকিয়ে দেখলো সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে। মা আজকে আর আসেনি ঘরে জানালা আটকাতে, মনে হয় কাজের চাপে ভুলে গেছেন। মা এমনিতেই অনেক টেনশন করেন, কি আর করা। ঠান্ডা বাতাসটা এত বেশি না আজকে, জানালাটা লাগিয়ে দিলেই ভালো হবে ভেবে চিনতে উঠে বসলো শিপন। খোড়া পাটা নিয়ে টানতে টানতে চলে এলো জানালার কাছে। আর তখন সে আবিষ্কার করল জানালার ওপারের দৃশ্য। সে স্বপ্নেও ভাবতে পারেনি তার জানালার ওপাশে কবরস্থানের দেখা মিলবে। আর কেউ ভাবতে পারেনি ওর জন্য সেখানে অপেক্ষা করছে
কয়েকটা কালো মনের আত্মা, যাদের দাফন করা হয়েছিল আর পোড়ানো হয়েছিল জঙ্গলের ভেতরে, চিতায় এবং কবরস্থানে। শিপন জানেও না তার রক্তের স্বাদে জেগে উঠেছে কিছু অতৃপ্ত আত্মা। শিপন তাকিয়ে আছে সামনের দিকে, আর তার জানালার সামনে যে কবরস্থান তাকেও দেখতে পাচ্ছে 4-5 জন কালো পোশাক পরা মানুষ, যা আসলেই মানুষ। মানুষগুলো নিজেদের মাঝে কথা বলছে। আজ থেকে তোদের নিস্তার নয়, নিস্তার নাই, নিস্তার নাই। আমরা যা চেয়েছিলাম তা আমাদের দেয়নি। মনে রেখো, এরা নিজেদের ধর্ম পালন করে, কিন্তু আমাদের ধর্ম পালন করতে দেয় না। আজ থেকে 100 বছর আগে ওদের জন্য আমাদের হত্যা করা হয়েছে। আজ আমরা এর প্রতিশোধ নেব। মানুষের বাচ্চা যারা ধর্ম পালন নিয়ে হইচই করে, তার রক্তে আমরা ছড়িয়ে দেব আমাদের বিষ। তারপর দেখব কে আমাদের ঠেকায়। আমাদের কেউ ঠেকাতে পারেনি। রাজা বয়েশ্বর, তার ছেলেকে আমরা বশ করেছি। আমাদের সাথেই তাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছে এই জঙ্গলের মধ্যে। আমরা আজ জেগে উঠেছি আবার। অর্ধেক চন্দ্রের রাতে আমরা আবার মেতে উঠব শয়তানের পূজা, শয়তানের পূজা, শয়তানের পূজা। চলো সবাইকে জাগিয়ে দিই। চলো। শিপন সবার নড়াচড়া দেখছে, কিন্তু কি বলছে কিছুই শুনতে পেল না। শিপন তাকিয়ে আছে কবরগুলোর দিকে। শিপনের চোখ ছানা বড়া হয়ে যায়, দেখে সামনের কবরগুলো নড়ছে। সবগুলো কবরের ওপরে কালো দাগওয়ালা চিহ্নগুলো বাতাসে ভেসে দাঁড়ায়, আর কবরের ওপরের অংশ ধীরে ধীরে আলগা হতে লাগলো। শিপন ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু গলা দিয়ে শব্দটা জোরে বের হলো না। কেমন যেন আটকে গেছে। মাও শুনতে পেল না, কারণ ওদিকে মাকে গভীর ঘুমে আটকে রেখেছে সেই 4 পেয়ে ছাড়াটা। তার মা প্রায় অজ্ঞান। শিপন নড়তে চড়তে পারছে না। এমন সময় দেখে জানালা দিয়ে কিসব যেন ঢুকছে, কেমন একটা 4 পেয়ে বড় ছায়া। শিপন খেয়াল করে দেখলো ছায়াটার চোখ দুটো টকটকে লাল, এবং সে চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। শিপন দৌড়াতে চায়, কিন্তু পারে না। তার হাত পা সব জমে গেছে। শিপন কাঁপছে। ছায়াটা তার দিকে আসছে। ঠিক তখন শিপন দেখে তার জানালা দিয়ে বাতাসে ভেসে আসছে কালো কালো ধুলো। সেই ধুলোগুলো বাতাসের বেগে পাক খায়, পাক খেয়ে একটা ভয়াল ঘূর্ণিঝড় তৈরি করে। ধীরে ধীরে ধুলোগুলো মানুষের আকার নেয়, সবই এগিয়ে আসছে শিপনের দিকে। শিপন পালাবার জন্য দৌড়তে যাচ্ছে, কিন্তু না, সামনে তার বিশাল বিশাল দাঁতওয়ালা একটা অবয়ব। সে কিছুতেই নড়তে পারছে না। আর ঠিক তখন পেছন দিয়ে তার উপর লাফিয়ে পড়ে বিশাল দাঁত নিয়ে সে 4 পেয়ে ছায়া। শিপনের শুধু ক্ষীণ চিৎকার শোনা গেল। তারপর সব শুনশান। কি রে শিপন, তোর চোখের নিচে কালি কেন? কই, তাই নাকি? হ্যাঁ, দেখ ভালো করে আয়নায় দেখ। হতে পারে মা, কাল রাতে পড়ছিলাম তো। কি বলিস? তুই তো রাতে পড়িস না। না, ভাবলাম রাতে পড়ে দেখি কেমন লাগে। ভালোই লাগলো। এ কি শিপন, কি মা? তোর গলায় দাগ কিসের? তুমি কাল জানালা বন্ধ করেনি মা, তাই মশাই ঘর ভরে গিয়েছিল। কি বলিস? তাই কালকে এত ঘুম পেল? নো প্রবলেম মা, মশাই তো। আজকে বন্ধ করে দেব। লাগবে না মা, আমি নিজেই বন্ধ করে নেব।
আচ্ছা, আমার ভালো ছেলেটা। মা আমি যাই, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা। ওকে মা, বাই। শিপন হাসলো বটে, কিন্তু মা লক্ষ্য করলেন না শিপনের দুপাশের দুটি দাঁত একটু বড়, একটু অস্বাভাবিক। শিপন প্রতিদিনের মতো সেদিনও কলেজে গেল। কাল থেকে তার শত্রু বনে যাওয়া বন্ধু তুলিকে খুঁজে বের করল। একে একে সবাইকে শেষ করতে হবে যারা এই জঙ্গলের উপাসনার বিরুদ্ধে। তুলি আজ খোঁড়াতে খোঁড়াতে কলেজে এসেছে। শিপন সোজা চলে যায় তার কাছে। কিরে, হাঁটতে পারছিস? হ্যাঁ দোস্ত, থ্যাঙ্কস গড যে পাচ্ছি। আজকে তাহলে একসাথে যাব, কি বলিস? হ্যাঁ যাবো, চল। আগে আমার চোখের দিকে তাকা। কেন? না মানে দেখ না, আমার চোখ নাকি লাল। শিপনের চোখের দিকে তাকাই তুলি। আসলে শিপনের চোখটা অনেক লাল হয়ে আছে, কিন্তু না, চোখের লালের মাঝেও অন্য একটা ব্যাপার আছে। তুলির মাথা পুরো খালি হয়ে যায়। শিপনের চোখের সম্মোহনী শক্তিতে তুলি পুরো নাজেহাল হয়ে গেল। শিপন তুলির হাত ধরে, তারপর ব্যাগটা কাঁধে দেয় আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে জঙ্গলের কবরস্থানে চলে আসে শিপন আর তুলি। কবরগুলো ফের নড়ে চড়ে ওঠে। কালো রঙের ধোঁয়াগুলো বের হতে থাকে ভেতর থেকে। ধীরে ধীরে তারা মানুষের আঘাত, বিভৎস চেহারাগুলো দাঁত দিয়ে রক্ত ঝরছে যেন। এদিকে কোথা থেকে পোড়া কাঠগুলো এসে তৈরি হয়ে যাচ্ছে। শিপন তুলিকে ইশারা দেয়, তারপর তুলে গিয়ে বসে সেই চিতাটার উপর। ছায়াগুলো নাচতে শুরু করে। শিপনের মাথার উপর শূন্যে ভর দিয়ে বসে চার পেয়ে অগ্নিচোখা ছায়াটাও শিপনের মাথার উপর শূন্যে ভর দিয়ে বসে। অনেকদিন পর নতুন শিকার বলে কথা। কবরের এক শয়তানের ছায়া এসে চিতাটায় আগুন দিতে যায়। আর ঠিক তখনই দূর করো এই অপশক্তি, দূর করো এই অপশক্তি, বন্ধ করো, বন্ধ করো, দূর করো এই অপশক্তি। শিপনের অপশক্তিদের অবাক করে শিপনের মা, পাশের বাসার আন্টি, মলি আর এলাকার কয়েকজন মিলে চলে এসেছে সেই কবরস্থানে। কারো হাতে গীতা, কারো হাতে ক্রস, কারো হাতে তসবি। শিপনের মা দৌড়ে গিয়ে শিপনের কপালে তসবি ছোঁয়। সাথে সাথে উপরের চার পেয়ে ছায়াটা ছটফট করতে থাকে। চিতা থেকে একটা পোড়া গাছের টুকরো উড়ে আসতে থাকে ওদের দিকে। আন্টির মন্ত্র আর সেই জপ সেই টুকরোগুলোকে প্রতিহত করে। শিপন কিছুই বুঝতে পারছে না, যেন পাথর হয়ে আছে, তুলিও নড়ছে না। আন্টি বলতে থাকে, বলতে বলতে তুলিকে জড়িয়ে ধরে। কবর থেকে উঠে আসা অপশক্তিদের টানে আন্টির হাত কেটে যেতে থাকে, তাও আন্টি থামছেন না। হ্যাচকা টানে তুলিকে নামিয়ে নিয়ে এলেন চিতা থেকে। আর তখনই এলাকার লোকজন সবাই কবরগুলিতে ধর্মীয় চিহ্ন আঁকতে শুরু করলো। আর ওদিকে শুরু হলো আত্মার আর্তনাদ। তারপর কালো ধোয়া হয়ে আবার আত্মারে ঢুকে গেল কবরে। আর স্বস্তি পেল এলাকার লোকজন। আর ওদিকে জ্ঞান হারালো শিপন এবং তুলি। ভাবি, আসলে আমি বারবার আসতাম আপনাদের দেখতে। মানে হলো এই এলাকার এই জঙ্গলটা অভিশপ্ত। প্রায় 100 বছর আগে এই জঙ্গলের পাশে রাজা গয়েশ্বরের রাজবাড়ি ছিল। রাজার পুরোহিত গোপনে শয়তানের পুজো করত, এটা কেউ জানতো না। একবার পুজোর জন্য তাজা রক্তের দরকার হলো, তখন পুরোহিত রাজার ছেলেকে উপাসনার কাজে সামিল করে। বলছেন কি? জি ভাবি। এরপর একদিন পুজোর সময় ওরা ধরা পড়ে। রাজা গয়েশ্বর সবাইকে কবর চাপা দিয়ে দেয়, এমনকি নিজের ছেলেকে চিতায় পুড়িয়ে মারে এই জঙ্গলের বুকে। কিন্তু আমার ছেলে কেন? ওরা যুগ যুগ ধরে গয়েশ্বরের ছেলের বয়সী তাজা রক্তের সন্ধান করে। আপনার ছেলের অতিরিক্ত কৌতূহল ওকে বিপদে ঠেলেছে। কিন্তু আপনি কি করে জানলেন তুলিকে নিয়ে শিপন জঙ্গলে গেছে? মলি দেখেছে, মলি এসে জানায়। আর আমরা এলাকার লোকেরা আগে থেকেই এটা বুঝতে পারছিলাম।
রোজ রাত্রে কবরস্থানে একটা আলো দেখা যাচ্ছিল। ভাবি কি বলে যে ধন্যবাদ জানাবো? কিছু বলতে হবে না, আপাতত আপনারা আমার বাসায় থাকেন, আর পাশের ফ্ল্যাট খালি হলে সেখানে উঠে যান আগামী মাসেই। এ বাসায় না থাকাই ভালো। ঠিক আছে ভাবি। এই তো শিপন চলে এসেছে। কেমন লাগছে বাবা? অনেক ভালো আন্টি। আপনারা মা ছেলে গল্প করেন, আমি মলিকে পড়তে বসাই। আসি। আন্টি বিদায় নিয়ে চলে যায়। স্বস্তির শ্বাস ফেলে মা। শিপনের জন্য দুধ বানাতে রান্নাঘরে যায়। ছেলেটার উপর দিয়ে অনেক ঝক্কি গেল। আর ওদিকে শিপন বসে আছে। ওর ঘাড়ের পেছনে কেমন যেন কিছু ঘন লোম জেগে উঠেছে। লোমগুলো শিপনের ঘাড়ের কামড়ের দাগ ঢেকে ফেলে। শিপন কিছুই টের পেল না, শুধু তার চোখের মনি কিছু সময়ের জন্য লাল হয়ে গেল, একেবারে আগুনের মতো টকটকে লাল।